100% কমন, একদম শিওর 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 কথা দিচ্ছি। ডিএ ব্লক চ্যাপ্টার যে কটা নাম্বার আছে পুরো 100% কমন পাবে এই ভিডিওটা দেখলে। পুরো 16টা কোশ্চেন আছে, ভেবো না 16টার আন্ডারে 42টা কোশ্চেন, না 16টাই কোশ্চেন। এই 16টা কোশ্চেনের অ্যান্সার একদম অ্যান্সার সমেত দিয়েছি, ভালো করে করে নাও, এর থেকে সব পাবে। অনেকে কমেন্ট করেছো যে আমরা পাস করার মতো দিন, পাস করার মতোই দিয়েছি। শুধু একটা কথা বলি, যারা ভালো পারো আর যারা হয়তো মুখস্থ করে যাবে, শুধু ডিফারেন্সটা একটা কথা বলে দিই, তোমরা ইলেকট্রন বিন্যাসটা একটু বুঝে নিও, সে বন্ধুর থেকে হোক, আমার ক্লাসের ভিডিও থেকে হোক। কারণ ইলেকট্রন, তোমাকে অ্যাটম ঘুরিয়ে দিলে ইলেকট্রন বিন্যাস না পারলে তুমি তো পারবে না। শুধু ইলেকট্রন বিন্যাস তুমি বুঝে নিও, বাকি সব মুখস্থ করে চলে যাও। যাও, আমি কথা দিলাম 100% কমন পাবো ডিএফ ব্লক চ্যাপ্টারে। আর যারা ভালো আছো, ভালো করে প্র্যাকটিস তো করবে অবশ্যই। এর মধ্যে মডেল সেট আলাদা করে দেখতে হবে না, মডেল সেটের সব তোলা আছে এর মধ্যেই, ঠিক আছে। একটা কথা বলবো, হ্যাঁ আমার চোখটা নিয়ে, তাই তো ভাবছো সানগ্লাস নিয়ে হঠাৎ চলে এলাম কেন? আরে ভিডিও করতে করতে এই যে লাইটে থাকছি না, ওই লাইটের জন্য কি হচ্ছে, এই বাম চোখটা একটু মানে ব্লিঙ্কিং হচ্ছে, মানে কাঁপছে আর কি, বুঝতে পারলে তো? তো সেখানে তো হেলথ ইস্যুটা একটু ঠিকঠাক রাখতে হবে, নাহলে পরের ভিডিওগুলো দেবো কি করে? তোমরা একদম ফাটাফাটি পরীক্ষা দিয়ে আমার ফিডব্যাক দেবে, তবেই আমি সেটাই সব থেকে বেশি খুশি হব। তো সেই জন্য এখন চোখটা ঠিক রাখতে হবে, তো সেই জন্য সানগ্লাস পরে করতে হচ্ছে, কিছু করার নেই, ঠিক আছে। তো দেখো কোশ্চেন, হ্যাঁ অনেকে কমেন্ট করেছে যে কোশ্চেনের অ্যান্সারগুলো দিতে হবে স্যার, অ্যান্সারগুলি আমি দিচ্ছি। দেখো একদম ডিরেক্টগুলো বই থেকে একটু পড়ে নাও বা চ্যাট জিপিটি করে নাও, যাও। তো শুধু যেগুলো মানে পারবে না আমি জানি, যে একদম যারা মানে কি বলবো বোঝনি, শুধু মুখস্থর চিন্তায় আছো, তাদের জন্য আমি সেগুলো করে দিয়েছি অ্যান্সার, চিন্তা নেই। 16টা কোশ্চেন গুনে গুনে, এবার 2-3টে কোশ্চেনে শুধুমাত্র কি বলতো ওই ধরনের 2-3টে প্রশ্ন এক্সট্রা দিয়েছি, নাহলে 16টাই পুরো। যেমন দেখো ইলেকট্রন বিন্যাস আমি বললাম করতেই হবে তোমাকে, ইলেকট্রন বিন্যাস রিলেটেড কোশ্চেন যেটা তোমাকে দেবে, ওই জারক বিজারক সুস্থিত নয় প্রশ্ন। যেমন দেখো Cr2 প্লাস রিডিউসিং এজেন্ট, Mn3 প্লাস অক্সিডাইজিং এজেন্ট, এটা বিজারক এটা জারক কেন? তো ইলেকট্রন বিন্যাস তোমাকে পারতে হবে, 2 প্লাসের ইলেকট্রন বিন্যাস করতে হবে তোমাকে, এরও Mn3 প্লাসের ইলেকট্রন বিন্যাসটা করতে হবে, এটা তোমাকে করতেই হবে, এটা বুঝে নাও, যে কোনো প্রকারে বুঝে নিতে হবে তোমাকে। হলো বিজারক মানে কি, রিডিউসিং এজেন্ট মানে কি? নিজের জারণ মানে ইলেকট্রন ছাড়বে, তাই না? ইলেকট্রন ছেড়েছে, ছাড়া মানে কি হবে 3d3। আর এ জারক মানে বুঝতেই পারছো, ইলেকট্রন গেইন করবে, ইলেকট্রন গ্রহণ করবে, 3d5 হয়েছে। 3d4 ইলেকট্রন গ্রহণ করলে 3d5। দেখো 3d5 স্টেবল কেন? ডিতে আমরা জানি সর্বোচ্চ ইলেকট্রন 10টা থাকে, তার হাফ আছে, মানে অর্ধপূর্ণ বলে স্টেবল, হাফ পিল বলে স্টেবল। আর এটা কেন স্টেবল? D3 স্টেবল হয়, লিখে দেবে CFSE, ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জির ভ্যালু বেশি হয়, তাই এটা স্টেবল। 3d3ও স্টেবল। তাহলে এর D3 স্টেবল আর এর D5 স্টেবল কিসের জন্য? অর্ধপূর্ণ বলে। তাহলে এর D5 স্টেবল বলে এ সহজে ইলেকট্রন বর্জন করে, ইলেকট্রন সহজে গ্রহণ করে, তাই নিজের বিজারণ হয়, তাই ভালো জারক। আর এ সহজে ইলেকট্রন বর্জন করে D3 স্টেবল। কেন স্টেবল? CFSE মান উচ্চ বলে সহজেই সুস্থিত ইলেকট্রন বিন্যাস 3d3 লাভ করে, 3d3, তাই ইলেকট্রন সহজেই বর্জন করে, মানে নিজের জারণ হয়, তাই ভালো বিজারক। যেমন প্রশ্ন দেবে তেমন উত্তর, এই তো এই কথাটা লিখে দেবে, এই ইলেকট্রন বিন্যাসটা লিখে দেবে। তুমি শুধু লিখবে কি Mn3 প্লাস সহজেই ইলেকট্রন গ্রহণ করে 3d5 হচ্ছে, অর্ধপূর্ণ সুস্থিত ইলেকট্রন বিন্যাস, তাই ভালো জারক। আর এ বলবে ইলেকট্রন বর্জন করে 3d3 সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করছে, কেন না CFSE মান উচ্চ, সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করছে, তাই এটাই ভালো বিজারক। এই তো ব্যাপার। কোশ্চেন এইভাবে দিতে পারে, কোনটা বেশি সুস্থিত? দেখো ইউ ইলেকট্রন বিন্যাস করেছি, U2 প্লাসেরও করেছি, সি করেছি, C2 প্লাস করার দরকার নেই, কারণ বলেছে কোনটা বেশি সুস্থিত, কোনটা হুইচ ইজ মোর স্টেবল। দেখতেই পাচ্ছ এটা 4f7, F এ 14টা ইলেকট্রন থাকে, হাফ ফিল্ড অর্ধপূর্ণ হলে সেটা সুস্থিত হয়, তাহলে U2 প্লাস সুস্থিত। সমস্যাটা একটা জায়গায়, সন্ধিগত মৌল যে কটা আছে, স্ক্যান্ডিয়াম 21 থেকে জিঙ্ক 30 পর্যন্ত কিভাবে মুখস্থ করতে হয় শিখিয়ে দিয়েছি, কিন্তু ল্যান্থানাইড আর অ্যাক্টিনাইড মৌল যে 14টা 28টা আছে, ওর প্রোটন সংখ্যা যদি পরীক্ষায় না বলে দেয়, তুমি এই যে C58 আর U63 করে মনে রাখবে, ওগুলো মুখস্থ করে তোমাকে যেতেই হবে। এটা কি বলা যাবে না, যদি পরীক্ষায় অনেক সময় বলে দিচ্ছে, অনেক সময় বলে দিচ্ছে না, ওটা তোমার কাজ, কি করবে তুমি আমি জানি না, ঠিক আছে। তো যদি কোশ্চেন একটু অন্য ধরনের দেয়, অন্য ধরনের মানে দেখো এখানে ভালো জারক দিয়েছে, U2 প্লাসের ইলেকট্রন কনফিগারেশন করেছি, C4 প্লাসের ইলেকট্রন কনফিগারেশন করেছি, এরা তো নিজেরাই স্টেবল, নিজেরাই যদি স্টেবল হয়, দেখো এ তো নোবেল গ্যাস আর এ তো অর্ধপূর্ণ, নিজের স্টেবল হলে সে আবার ভালো জারক হচ্ছে কেন? তার মানে যখন দেখবে ইলেকট্রন বিন্যাস দিয়ে স্টেবিলিটি দিয়ে ব্যাখ্যা দেওয়া যাচ্ছে না, আমি বলেছিলাম E0 দিয়ে ব্যাখ্যা দেবে। তার মানে যে ভালো জারক একদম লিখে দেবে তার E0 বেশি বলে।
আর যে ভালো বিচারক লিখেই দেবে তার E0 কম বলে। তবে সাফিক্সে যেটা লিখবে এটা বুঝে করবে কোনটা থেকে কোনটা হচ্ছে, সেই মতো বুঝে করতে হবে। বেশি প্লাসটা আগে দিতে হয়, কম প্লাসটা পরে দিতে হয়। ঠিক আছে, দেখো একদম পারফেক্ট অ্যান্সার করে দিলাম। নেক্সট, থোরিয়াম প্লাস, এটা বহুবার কোশ্চেন পড়েছে। বর্ণহীন, দেখো সেই ইলেকট্রন বিন্যাস করছো, ইলেকট্রন বিন্যাস করতে পারছো, এটা 5f0 আসছে, এটা 5f3 আসছে। দেখো আমি ডিতে বলেছিলাম 0 হলে আর 10 হলে বর্ণহীন হয়, 1 থেকে 9 হলে বর্ণ কালার হয়। সেম এফ এ 0 আর 14 হলে বর্ণহীন, আর 1 থেকে 13 হলে কালার। তাহলে দেখো 0 মানে এফ এফ ইলেকট্রন স্থানান্তর সম্ভব নয়, তাই এটা বর্ণহীন। আর এখানে এফ এফ ইলেকট্রন স্থানান্তর সম্ভব, এরকম লিখবে এফ এফ ইলেকট্রন স্থানান্তর সম্ভব এর ক্ষেত্রে, তাই এটা কালারফুল, রঙিন। এরকম কোশ্চেন দিতে পারে, এটা যেমন ডাইরেক্ট আয়ন তুলে দিল, এখান থেকে আয়নটা বের করতে হবে। মানে দেখো সিএল এর -1 × 2 মানে টাইটেনিয়াম +2, ও এর -2 × 2 মানে -4 মানে টাইটেনিয়াম +4, ওই জন্য +2 +4 দুজনেরই করেছি। এ 3d2 ডিডি স্থানান্তর হবে, আর 3d0 ডিডি স্থানান্তর হবে না, তার মানে এটা বর্ণহীন, এটা রঙিন। পরীক্ষা এটাও দিতে পারে কোনটা পরাচুম্বকীয় কোনটা অপরাচুম্বকীয়, মানে কোনটা প্যারাম্যাগনেটিক কোনটা ডায়াম্যাগনেটিক। যে 0 তার মধ্যে কোনো অযুগ্ম ইলেকট্রন নেই, মানে ডায়াম্যাগনেটিক, আর এটা প্যারাম্যাগনেটিক। প্যারাম্যাগনেটিকের চৌম্বক ভ্রামক ক্যালকুলেশন দিতে, আচ্ছা পরেরটায় আসছি, ওই ধরনের প্রশ্ন তো আছে। শোনো, এইটা আর বলো না যেন লিখে দিতে, এ পরীক্ষায় পড়ে বসে আছে মনে হচ্ছে আমার। ল্যান্থোনাইট সংকোচন, অ্যাক্টিনাইট সংকোচনের সংজ্ঞা, কারণ ল্যান্থোনাইট সংকোচনের থেকে অ্যাক্টিনাইট সংকোচনের মাত্রাটা কেন বেশি, ল্যান্থোনাইট কন্ডাকশন অ্যাক্টিনাইট কন্ডাকশন থেকে কোশ্চেন। এই কোশ্চেনটা দেখো তোমরা কোশ্চেন কমন পাও যেটা, এটাকে সাধারণত দেয় এলএওই চলতি, ঘুরিয়ে পরীক্ষা দিতে পারে সিওই চলতি, একই অ্যান্সার। এলএ তারপরে সি আর লাস্টে থাকে এলইউ, সবই 3+। কেন 3+? হোল 3 আছে বলে। তাহলে আয়নের আকার, আমি অ্যান্সার লিখছি, আয়নের আকার বাম দিক থেকে ডান দিক গেলে কমে। ল্যান্থোনাইট সংকোচন মানে কি, আয়নের আকার বাম দিক থেকে ডান দিক গেলে কমবে। তো বাম দিক থেকে ডান দিক গেলে সাইজ যদি ডিক্রিজ করে, কি নিয়ম লিখবে? ভ্যাজান সূত্রানুসারে সমযোজী চরিত্র প্রপোর্শনাল টু 1 ক্যাটায়নের আকার, কোভ্যালেন্ট ক্যারেক্টার প্রপোর্শনাল টু 1 ক্যাটায়ন সাইজ। তার মানে কি, ক্যাটায়ন সাইজ যত বড় হবে সমযোজী চরিত্র তত কম হবে, তড়িযোজী চরিত্র তত বেশি হবে। তারপরে সব থেকে বড় সাইজ কি, এ বা এ, মানে এই দুটো, এটা ছোট সাইজ। তাহলে এই যত বড় সাইজ মানে কোভ্যালেন্ট ক্যারেক্টার তত কম, মানে আয়নিক ক্যারেক্টার তত বেশি। তার মানে তুমি লিখবে কি, এইটা লিখে দিয়েই বলছো, তার মানে এইটা দিক বা এইটা দিক, তাহলে এইটা দিয়ে এই যদি দেয়, তাহলে সি এর ক্ষেত্রে, এই যৌগটার ক্ষেত্রে ক্যাটায়নের সাইজ সব থেকে বড় বলে সমযোজী চরিত্র সব থেকে কম, সমযোজী চরিত্র সব থেকে কম বলে তড়িযোজী চরিত্র সব থেকে বেশি, আর তড়িযোজী চরিত্র বেশি মানে বেশি আয়নে ভাঙবে, তাই ওয়েজ মাইনাস ত্যাগের প্রবণতা বেশি, ওয়েজ মাইনাস ত্যাগের প্রবণতা, রিলিজিং টেন্ডেন্সি অফ ওয়েজ মাইনাস হাই, সো ইট ইজ মোর বেসিক দেন LuH3। বুঝে গেল, এটা বেশি খারি এটার থেকে, একদম বাধা ধরা কোশ্চেন। সন্ধিগত মৌলের পারমাণবিক আয়তন কম কেন? দেখো ট্রানজিশন এলিমেন্টের অ্যাটমিক ভলিউম কম কেন এটা বলবে। ট্রানজিশন এলিমেন্টের ক্ষেত্রে জানছো যে ভিতরে ডি অরবিটালের আবির্ভাব ঘটে, ডি অরবিটালের স্কিনিং এফেক্ট কম হয়, আবরণী ক্ষমতা কম হয়, তার জন্য বাইরের ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের অ্যাট্রাকশন, আকর্ষণটা বেশি হয়। আকর্ষণটা বেশি হয় বলে, বুঝতে পারছো, সাইজটা সাধারণত কম হয়। এই কথাটা লিখে দেবে, ঠিক আছে? একদম আমি যা বলছি ভয়েসগুলো তোমরা নোট ডাউন করে নাও, সেইভাবে লেখো। জিগলার নাটা অনুঘটক কি? জিগলার নাটা ক্যাটালিস্ট এইটা, ট্রাইথাইল অ্যালুমিনিয়াম আর টাইটেনিয়াম টেট্রাক্লোরাইড, এটা ট্রাইক্লোরাইডও হয়, অসুবিধা নেই। ব্যবহার করা হয় কেন বলতে, এটা তুমি লিখবে সন্ধিগত মৌলগুলো অনুঘটক হিসাবে কেন ভালো, ওটা বই থেকে পড়ে নেবে, একই অ্যান্সার, ঠিক আছে? দেখবে চৌম্বক ভ্রামক বের করতে বললাম, ওই যে বললাম চৌম্বক ভ্রামক বের করবি করে, চৌম্বক ভ্রামক বের করার সূত্র হচ্ছে √x(x+2) বোর ম্যাগনেটন। ভ্যানাডিয়াম 2+ এর ইলেকট্রন বিন্যাস 3d3, মানে 3টে আনপেয়ার ইলেকট্রন। তাহলে 3 বসিয়ে দেবে, 3+2, এটা ক্যালকুলেশন করলে দেখবে এটা আসবে 3.87। মাঝে মাঝে কোশ্চেন দিচ্ছে 3.87 চৌম্বক ভ্রামক হলে অযুগ্ম ইলেকট্রন কটা? 3টে। কিন্তু পরীক্ষা তুমি কি করে করবে, মানে পরীক্ষায় এক্স এর মান হয় 1, না 2, না 3, না 4, না 5 হবে, পূর্ণসংখ্যাই তো হবে, মোটামুটি বুঝে করতে হবে। আচ্ছা, পরিবর্তনশীল জারণ স্তর, ভেরিয়েবল অক্সিডেশন নাম্বার দেখায় না কি? 3D, অবশ্যই 3D সারি দিয়েই পরীক্ষায় পড়বে, প্রথম সন্ধিগত সারি দিয়ে, স্ক্যান্ডিয়াম মনে রাখবে ভালো করে। আর যদি বলে কোন দ্বিযোজী আয়ন, মানে কোন M2+ আয়ন 3D এর মধ্যে সর্বাধিক পরাচুম্বকত্ব, হায়ার প্যারাম্যাগনেটিক
সেটা ম্যাঙ্গানিজ। যদি বলে সব থেকে বেশি জারণ স্তর প্রদর্শন করে, ম্যাঙ্গানিজ। সর্বোচ্চ জারণ স্তর প্রদর্শন করে, ম্যাঙ্গানিজ। সব ম্যাঙ্গানিজ অ্যান্সার। ঠিক আছে, নোট করো। জলীয় দ্রবণে সিউ প্লাস সুস্থিত নয় কেন? এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো একদম এই রিয়াকশনটা লিখে দিয়ে চলে আসবে, শুধু একটা উত্তর লিখবে। Cu2 প্লাসের হাইড্রেশন এনথালপি এতটাই বেশি হয় যে যা কপারের দ্বিতীয় আয়নন এনথালপিকে ছাড়িয়ে যায়। তাই Cu প্লাস সহজেই Cu2 প্লাস আর Cu তে পরিণত হয়। অ্যান্সার শেষ। ঠিক আছে, মানে হাইড্রেশন এনথালপি অফ Cu2 প্লাস ইজ ভেরি হাই দেন সেকেন্ড আয়নাইজেশন পোটেনশিয়াল অফ কপার। সো Cu প্লাস চেঞ্জেস টু Cu2 প্লাস অ্যান্ড Cu। পরীক্ষা এটা ঘুরিয়ে প্রশ্ন দিতে পারে, অসামঞ্জস বিক্রিয়া ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশনের একটা এক্সাম্পল দাও। এটাই বা কাকে বলে ডিসপ্রপোর্শন রিঅ্যাকশন? মানে কোনো রিঅ্যাকশনে, কোনো বিক্রিয়ায়, কোনো মৌলের যদি দেখা যায় কোনো একটা বিক্রিয়ায় জারণ সংখ্যার হ্রাসও ঘটেছে, বৃদ্ধিও ঘটেছে, একই মৌলের জারণ সংখ্যা বৃদ্ধিও ঘটেছে, হ্রাসও ঘটেছে, তাই এটা +1 থেকে +2 হয়েছে, আবার +1 থেকে এটা 0 হয়েছে, মানে জারণ সংখ্যা বৃদ্ধিও পেয়েছে, জারণ সংখ্যা হ্রাসও পেয়েছে, একই বিক্রিয়া। সেটাকে অসামঞ্জস বিক্রিয়া বা ডিসপ্রপোর্শন রিঅ্যাকশন বলে। কাকে বলেও করে নেবে, অসামঞ্জস। হয়ে গেল। নেক্সট, সিলভার সন্ধিগত মৌল কিনা? দেখো আমি বলে দিয়েছিলাম কপার, সিলভার, গোল্ড সন্ধিগত, আর জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি সন্ধিগত নয়। কপারের ইলেকট্রন বিন্যাস জানা আছে 3d10 4s1, তাহলে নিশ্চয়ই সিলভারের কত হবে 4d10 5s1, এক বেড়ে গেল। তাহলে সিলভারের ইলেকট্রন বিন্যাস করবে, আর এর স্থায়ী জারণ স্তর, সুস্থিত স্থায়ী জারণ স্তর Ag2 প্লাস করবে। কত হবে? Ag2 প্লাস করলে এখান থেকে একটা চলে গেলে মানে 4d9। কি লিখবে? সিলভারের ভূমিস্তর অবস্থায় B10 হলেও এর স্থায়ী জারণ অবস্থা Ag2 প্লাসে কিন্তু ডিটা 9, অর্থাৎ আংশিক পূর্ণ, তাই এটি সন্ধিগত। ভূমিস্তরে D10 হলেও স্থায়ী জারণ অবস্থায় কিন্তু মানে পূর্ণ নয়, আংশিক পূর্ণ, সেই জন্য এটা সন্ধিগত মৌল। CrO5 এর CR এর জারণ সংখ্যা যদি মুখস্থ করতে চাও +6। CrO5 এর স্ট্রাকচারটা হচ্ছে এইটা। ঠিক আছে, এই ও গুলো হচ্ছে -1 হয়, চারটে -1 আর এটা -2, -6, তাহলে ক্রোমিয়াম +6। দেখো ল্যান্থানিক সংকোচনের ফলাফল ভালো করে পড়ে নিও, এটাকে ঘুরিয়ে অন্যভাবে প্রশ্ন দিতে পারে। কি না বলতে পারে যে ভালো করে মুখস্থ করো, জার্কোনিয়াম, হ্যাফনিয়াম এই দুজনের পারমাণবিক আয়নীয় ব্যাসার্ধ সমান হয়। NB আর TA এই দুজনের পারমাণবিক আয়নীয় ব্যাসার্ধ সমান হয়। এদের দুজন সমান, এদের দুজনের ব্যাসার্ধ সমান। এই ল্যান্থানিক সংকোচনের ফলাফল এটাই। আর কি, এদের দুজনের রাসায়নিক সক্রিয়তা সমান হয়। এটাও পরীক্ষায় আসতে পারে। কেন? তুমি বলবে ল্যান্থানাইট সংকোচনের ফলে যেহেতু এদের দুজনের আকার সমান, আবার এরা একই গ্রুপে থাকে বলে এদের জারণ সংখ্যাও সমান, একই হয়, তাহলে চার্জও একই, আকারও একই, তাই এদের রাসায়নিক ধর্ম একই, তাই এদেরকে পৃথক করাও কষ্টসাধ্য। এই প্রশ্নও আসতে পারে, পৃথক করা কষ্টসাধ্য কেন? ঠিক আছে, ঘুরিয়ে ঘুরিয়ে প্রশ্ন থাকতে পারে। এই যা বললাম ঘুরিয়ে ঘুরিয়ে এই কটার মধ্যেই থাকলে ল্যান্থানাইট অ্যাক্টিনাইট মৌলের তুলনা করতে। দেখো এদের ইলেকট্রন বিন্যাস, সাধারণ ইলেকট্রন বিন্যাস দুজনেই মুখস্থ রাখবে, একদম বই থেকে পড়ে নেবে। সাধারণ ইলেকট্রন বিন্যাস 4f 1 থেকে 14, 5d 0 থেকে 1, 6s2 ল্যান্থানাইট। অ্যাক্টিনাইট 5f 1 থেকে 14, 6d 0 থেকে 1, 7s2। হয়ে গেল, গল্প শেষ। ব্যাসার্ধ কি বলবে? ল্যান্থানাইটেও বাম দিক থেকে ডান দিক গেলে সংকোচন হয়, অ্যাক্টিনাইটেও বাম দিক থেকে ডান দিক গেলে সংকোচন হয়। ল্যান্থানাইটের থেকে অ্যাক্টিনাইটের সংকোচনের মাত্রা বেশি, গল্প শেষ। সক্রিয়তা, ল্যান্থানাইটও সক্রিয়, অ্যাক্টিনাইটও সক্রিয়। ল্যান্থানাইটের থেকে অ্যাক্টিনাইটের সক্রিয়তার মাত্রা বেশি। কেন না, অ্যাক্টিনাইটের ক্ষেত্রে যেহেতু আয়নাইজেশন পোটেনশিয়াল, আয়নন বিভবের মান কম, তাই ইলেকট্রন সহজে বর্জন হয়, সেই জন্য সক্রিয়তাটা বেশি হয়। ব্যাস। নেক্সট দেখো এই রিঅ্যাকশনগুলো একটু বুঝে করা। দেখো এটা কিভাবে করতে হয় শিখে দিই। দেখো অ্যাসিড মাধ্যমে আমরা জানি কি Fe2+টা কিসে পরিণত হয় বলো? Fe3+ ব্যালেন্স করতে হলে আমার মনে রাখতে হবে কিন্তু Fe2+টা Fe3+ হয়, আর Cr2O7 2- কিসে পরিণত হয়? Cr3+। একটা Fe একটা Fe, দুটো প্লাস তিনটে প্লাস, মানে এখানে একটা প্লাস বেশি বলে একটা ইলেকট্রন দিই। দেখো অ্যাসিড মাধ্যমে যেভাবে করতে হয়, ক্রোমিয়াম এখানে দুটো আছে বলে এখানে দুটো ক্রোমিয়াম দেবো, 7টা O আছে মানে দিকে কি দেবো? 7টা জল দেবো, H2O। 14টা H এসে গেছে বলে এখানে 14খানা H+ দেবো।
ইলেকট্রন এদিকে দেখো 6টা প্লাস, 3 দুগুণে 6টা প্লাস, এদিকে 2টো মাইনাস 14টা প্লাস মানে 12টা প্লাস, এদিকে 6টা প্লাস এদিকে 12টা প্লাস মানে এদিকে 6টা প্লাস এক্সট্রা আছে বলে 6টা ইলেকট্রন দেবো। ঠিক আছে, এতে তো একটা ইলেকট্রন আর এখানে 6টা ইলেকট্রন, ওই জন্য একে 6 দিয়ে গুণ করবো আর একে 1 দিয়ে গুণ করবো, করে বসাবে ইলেকট্রন ইলেকট্রন কেটে গিয়ে যেটা বসাবে সেটাই অ্যান্সার। ঠিক আছে, নোট করে নাও, পরেরটা করছি দেখো। নিউট্রাল মিডিয়াম আর অতি মৃদু ক্ষারীয় মিডিয়ামে কিন্তু একই, মানে ক্ষার মাধ্যম আর প্রসাব মাধ্যম একই হয়। MnO4- যেমন অ্যাসিড মিডিয়ামে মনে রাখবে Mn2+ হয়, আর ক্ষার মাধ্যমে যেটা হয় সেটা হচ্ছে MnO2। ঠিক আছে, তারপরে H2O3 2- থেকে হয় SO4 2-। ঠিক আছে, তো ক্ষার মাধ্যমের নিয়মটা শিখে নাও। আচ্ছা, এখানটা একটা কথা বলে এটা প্রশ্ন মনে রাখো যে পিএইচ এর উপর ডিপেন্ড করে কিভাবে ওই MnO4- চেঞ্জ হয়, এটা মনে রাখো। MnO4- পিএইচ যদি কমাও মানে অ্যাসিড দাও কিসে পরিণত হচ্ছে Mn2+। পিএইচ বাড়ালে ক্ষার দিলে মানে অল্প বেশি, সাথে থেকে অল্প বেশি মানে মৃদু ক্ষারীয়, সেটা হলে তৈরি হবে MnO2। আর খুব বেশি ক্ষারীয় পিএইচ অনেক হাই, সাথে থেকে অনেক বেশি করলে তৈরি হয় MnO4 2-। এটা একটা প্রশ্ন মডেল সেটা পড়েছিল, কিভাবে নির্ভর করে লেখো বললে এটা লিখে দিতে হবে। ঠিক আছে, পিএইচ এর উপর নির্ভরশীল দেখবে মডেল সেটের প্রশ্ন। আচ্ছা, এটা ক্ষারীয় মাধ্যমে ব্যালেন্স কিভাবে করবো দেখে নাও। ক্ষারীয় মাধ্যমে ব্যালেন্সের নিয়ম হচ্ছে একটা Mn, দুটো 4টে, এদিকে 2টো এক্সট্রা। এখানে নিয়ম শোনো, যেদিকে যে কটা ও এক্সট্রা সেদিকেই সে কটা জল দেবে, তার উল্টো দিকে তার ডবল OH- মানে 4টে OH- হলো। এবার চার্জ দেবে, একটা মাইনাস 4টে মাইনাস, এদিকে 3টে মাইনাস এক্সট্রা, ওই জন্য 3টে ইলেকট্রন দিল এদিকে, 2টো S, এখানে 2টো S হয়ে গেল, তাহলে 8টা ও 3টে ও, এদিকে তাহলে 5টা ও এক্সট্রা, ওই জন্য এদিকে আচ্ছা যেদিকে যে কটা ও এক্সট্রা সেদিকে সে কটা জল, তার উল্টো দিকে তার ডবল OH-। ঠিক আছে, এবারে এখানে 4টে মাইনাস, এদিকে 12টা মাইনাস, আমরা 8টা মাইনাস এক্সট্রা, এদিকে 8টা ইলেকট্রন দেবো, এদিকে 8টা ইলেকট্রন, এখানে 3টে ইলেকট্রন, তাহলে একে 8 দিয়ে গুণ করবে আর একে কয় দিয়ে গুণ করবে 3 দিয়ে গুণ করবে, করে যেটা হবে সেটা অ্যান্সার। অবশ্য ছোট করে নেবে, মানে এদিকে ধরো OH- আছে ওদিকে OH- আছে, কেটে ছোট করে দেবে, OH- আর জল জল কেটে ছোট করে নেবে। ঠিক আছে, তবে সেটা অ্যান্সার হবে। আচ্ছা, KMnO4 আম্লিক মাধ্যমে অক্সালিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া। আচ্ছা, KMnO4 কে রঙিন বোতলে রাখা হয় কেন, প্রশ্নটা কি দেওয়া ছিল? KMnO4 কে রঙিন বোতলে রাখা হয় কেন? না, প্রশ্নটা নেই, মনে পড়ে গেল এক্ষুনি KMnO4 করাতে করাতে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, KMnO4 কে রঙিন বোতলে রাখা হয় কেন, ভালো করে শোনো। KMnO4 সহজেই লাইট পেলে ভেঙে তৈরি হয় K2MnO4 প্লাস MnO2 প্লাস O2, ওই জন্য সূর্যের আলোটা এড়ানোর জন্য রঙিন বোতলে রাখা হয়। প্রচুর ইম্পর্টেন্ট কোশ্চেন। আর KMnO4 এর সঙ্গে অক্সালিক অ্যাসিডের বিক্রিয়া অ্যাসিড মাধ্যমে, সেটা শুনে নাও। KMnO4 আম্লিক মাধ্যম মানে MnO4- থেকে কি হচ্ছে বলো, Mn2+। অক্সালিক অ্যাসিডের ফর্মুলা হচ্ছে C2O4 2-, কিসে পরিণত হয় CO2 তে। আচ্ছা, ব্যালেন্স করব। আচ্ছা, একটা Mn 4টে ও, যেহেতু অ্যাসিড মিডিয়ামে হচ্ছে 4টে জল 8টা H+, তাহলে এদিকে 2টো প্লাস এদিকে 7টা প্লাস, তাহলে 5টা ইলেকট্রন দেবো, 2টো C 4টেও ব্যালেন্স হয়ে আছে 2-, এখানে 2টো ইলেকট্রন দেবো, তাহলে একে 5 দিয়ে গুণ করবো আর একে 2 দিয়ে গুণ করবো, করলে হবে দেখো 2MnO4- প্লাস 16H প্লাস 5C2O4 2-, তীর দিয়ে 2Mn2 প্লাস 8H2O 10CO2। ঠিক আছে, এবার শোনো, অক্সালিক অ্যাসিড KMnO4 বলেছে মানে এইভাবে রাখলেও অ্যান্সার ঠিক আছে। তুমি যদি বলো একদম পুরো ব্যালেন্স করে যৌগরূপে দেবো, তাহলে 2MnO4- থেকে করে দেবে 2KMnO4। অক্সালিক অ্যাসিড এটা তো, তার মানে 5H2C2O4, এটা অক্সালিক অ্যাসিড। দেখো 5 দুগুণে 10টা যদি এখানে চলে যায় H, মোট তো 16টা, তাহলে 6টা H সালফিউরিক অ্যাসিডই ভাব, যেহেতু অ্যাসিড মাধ্যম ভাবে সালফিউরিক অ্যাসিড ভাবছি, মানে 3 দুগুণে 6টা H, তবে তো 16টা আসবে। 2MnSO4 হবে, 8 জল 10CO2, আর এটা যেহেতু 2টো K আছে ওই জন্য একটা K2SO4 অ্যাড করে দিতে হবে। এটা পুরো ব্যালেন্স রিঅ্যাকশন। ঠিক আছে, একদম। নেক্সট কোশ্চেন দেখো, পাইরোলুসাইড থেকে এই দুটো করলেই হয়ে গেল। এই দুটো রিঅ্যাকশন একটু মুখস্থ রাখবে,
মডেল সেটে দেবে সব কঠিন কঠিন যেসব প্রশ্নগুলো রয়েছে সব দেবে এরকম বলেছে। একটি ব্রাউন কালারের কম্পাউন্ড তার সঙ্গে কেওএইচ কেন্দ্রতে বিক্রিয়া করলে একটা সবুজ যৌগ তৈরি হয়, তাকে ক্লোরিন দিলে একটা ভায়োলেট যৌগ তৈরি হয়, এবিসি শনাক্ত করো। আবার পরীক্ষা দিচ্ছে পাইরোলোসাইড থেকে কেমেনোফোর তৈরি করো। যাই দিক না কেন এই রিয়াকশনটার শুধু মৌল যৌগগুলো মুখস্থ রাখবে। এটার কালার ব্রাউন, MnO2, এর নাম পাইরোলোসাইড, একে এটা দাও বা এটা দাও, K2MnO ওপর হবে, যেটা পটাশিয়াম ম্যাঙ্গানেট যার কালার গ্রিন, তাতে ক্লোরিন দিলে হবে পটাশিয়াম পারম্যাঙ্গানেট যার কালার হচ্ছে ভায়োলেট। এটা ক্রোমাইড লবণ, তাতে সোডিয়াম কার্বনেট দিলে সোডিয়াম ক্রোমেট, সালফ্রিক অ্যাসিড দিলে সোডিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম ক্লোরাইড দিলে পটাশিয়াম ডাইক্রোমেট। দেখো ক্রোমেট থেকে ডাইক্রোমেট হচ্ছে, পরীক্ষার মধ্যে দিতে পারে ক্রোমেট থেকে ডাইক্রোমেট করবে কি করে? অ্যাসিড দিলে। তার মানে পরীক্ষায় অ্যাসিড দেওয়া আর পিএইচ কমানো, তাহলে ক্রোমেটকে অ্যাসিড দিলে বা পিএইচ কমালে ডাইক্রোমেট হয়, আর ডাইক্রোমেটে ক্ষার দিলে বা পিএইচ বাড়ালে ক্রোমেট হয়। এইভাবে ঘুরিয়ে প্রশ্ন থাকতে পারে। এইটা থেকে এইটা করলে আবার এইটা থেকে এইটা কি করে হবে? K2MnO থেকে K2MnO এক্ষুনি দেখালাম, যেটা ওই রঙিন বোতলে রাখা হয় না কেন তার অ্যান্সার, রঙিন বোতলে রাখা হয় কেন তার অ্যান্সার। বুঝতে পারলে? এই কটা প্রশ্ন অ্যান্সার করে নিতে পারবে না, এর বাইরে কোশ্চেন আসবে না। যা নাম্বার আছে ওর এখন আছে বলে কোনো চিন্তা নেই, যদি একটা কোশ্চেন এও হয়ে যায় আরেকটা পেয়ে যাবে, 100% কমন পাবে এটা বলতে পারি। আবার কমেন্ট চাই, দেখো আমি এখানে অনেক অ্যান্সার করি, শুধু ইলেকট্রন বিন্যাসটা একটু কষ্ট করে নাও। তোমরা যারা মুখস্থ চিন্তা আছে মুখস্থ করে নামাবো, শুধু ইলেকট্রন বিন্যাসটা বুঝে নিতে হবে। আর এই রিয়াকশনের ব্যালেন্সটা কি করে করছি হয়তো এটা একটু প্রবলেম হতে পারে, দরকার আমার ক্লাসের ভিডিও খুলে দেখে নিতে পারো কীভাবে করছি। অসুবিধা হলে আমাকে জিজ্ঞাসা করতে পারো। দেখো আর সময় আছে আজকের দিনটার মধ্যে, আমি দেখছি সন্ধ্যের মধ্যে, ঠিক আছে, সন্ধ্যের মধ্যে আমি যাতে ম্যাক্সিমাম নাম্বার যাতে আছে নাইট্রোজেন কম্পাউন্ড আর কেমিক্যাল কাইনেটিক্সের একদম সুন্দর সাজেশন ভিডিও যাতে আনতে পারি। তোমরা অবশ্যই যতক্ষণ সময় পাচ্ছ যতটা সুপার সাজেশন ভিডিওগুলো দেখো, নাইট্রোজেন কম্পাউন্ড কেমিক্যাল কাইনেটিক্সের ভিডিও আনবো, ঠিক আছে? করলে কিন্তু 4টে ক্লাস হয়ে মানে 4টে চ্যাপ্টার হয়ে গেল, আর পড়ে থাকছে 2টো চ্যাপ্টার। ভালো করে পড়ো, অবশ্যই পরীক্ষা ভালো হবে, ভালো করে দিতে হবে। ওকে, ক্লাস শেষ করলাম, বাই।